আম্মু, আমি বিয়ে করবো না। বাবা দেখ, এটা তোর আব্বুর ডিসিশন, এখানে আমি কিচ্ছু করতে পারবো না। আম্মু, আমি এখনো অনেক ছোট। আমি যাচ্ছি। আম্মু, আমাকে এত ছোটবেলায় বিয়ে করায় দিলে কিন্তু আমি মরেই যাব। এমন সময় কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। ওই, কোন শালায় রে আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছে? আগে চোখটা খোল। চোখ খুলতেই, এ, আমি বিছানায়? তার মানে কি? মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? যাক, বাঁচা গেল। অন্ততপক্ষে বিয়েটা তো আর করা লাগবে না। বিছানা থেকে উঠতে যাব। কি ব্যাপার, আমার কাপড় চোপড় ভেজা কেন? ওই রিয়ানি, তুই আজকেও আমাকে পানি মারছস? তো কি আদর করবো নাকি? সেই কখন থেকে ডাকছি আমি, বারবার ঘুমের ঘোরে থেকে বলছিস আমি বিয়া করবো না, আমি বিয়া করবো না। তাই বলে পানি মারবি? পানি মারছি বেশ করছি, তারপর বালতিতে যতটুকু পানি অবশিষ্ট ছিল সেটাও মেরে দিছি। খিচ্চা দৌড়। উফ, এই মেয়ের জ্বালায় আর পারি না। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে লাগলাম। হ্যালো জনগণ, আসেন, পরিচিত হয়ে নেই। আর আমাকে তো সবাই চিনেন, তারপরেও বলছি, আমি আরমান হোসেন হিমেল, ডাকনাম আরমান। আর এতক্ষণ যার সাথে ঝগড়া করছিলাম ও হচ্ছে আমার একমাত্র চাচাতো বোন। আর আমরা দুজনেই ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আর আমাদের এলাকার সবাই আমাদেরকে যমজ ভাই বোন বলেই সম্বোধন করে। আর এতক্ষণ যে আমাদের ঝগড়াটা উপভোগ করলেন না, এটা আমাদের রোজকার ঘটনা মাত্র। আসলে ওই পেতনিটা আমাকে রোজ সকালে পানি মারবেই। আর রিয়াকে আমি পেতনি বললাম বলে আপনারা আবার এটা ভাইবেন না যে সে পেতনি। সত্যি বলতে রিয়া কিন্তু অনেক সুন্দরী। আর তার রূপের প্রশংসা শুরু করলে না, একদম দেখবেন যে গল্প শেষ হবে না। যাই হোক, তাই বাংলা সিনেমার মতো গল্পের নায়িকার এত প্রশংসা করুম না। যাক বাবা, আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে গেলাম। নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কি রে আলু, তোর হইছে? রেডি হয়ে রিয়ার কাছে গিয়েই মাথায় একটা গুঁতো মারলাম আর বললাম, ওই, তোকে কতবার বলছি তুই আমাকে আলু বলবি না? তুই বললেও আমি তোকে আলু বলেই ডাকবো। নিজে তো দেখতে একেবারে কার্টুনের মতো। কি, তুই আমার কার্টুন কইলি? আমি এক্ষুনি ছোট আম্মুরে, মানে আমার আম্মু কাছে বিচার দিমু। তা যা না, মানা করছে কে? কথাটা বলার সাথে সাথেই রিয়া বিদ্যুতের গতিতে আম্মুর কাছে যেতে লাগলো। এই রে, কাম সারছে। এখন আম্মুর কাছে বিচার দিলে তো আমার পকেট খরচের টাকা দেওয়া বন্ধ করে দেবে। আমি ফুট কইরা মন্ডারে এক্কেবারে নরম কইরা রিয়া নিয়ে বললাম, রিয়া। মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে গিয়ে, শোন, আজকে আর তোর এসব মিষ্টি কথায় আমি গলে যাচ্ছি না। তুই সব সময় আমার সাথে এমন করিস, পরে ছোট আম্মুর কাছে বিচার দেওয়ার কথা বললেই তুই আবার ঢং শুরু করছিস। আজকে আমি ছোট আম্মুর কাছে বিচার দিবই। এই শোন না, কলেজের দেরি হয়ে যাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি চল। না, প্রয়োজনে আজকে কলেজে যাব না, তারপরও তোকে আজকে শিক্ষা দিয়েই ছাড়বো। তারপর বহুত ঠেলাঠেলির পর রিয়ানি আম্মুর কাছে বিচার দেওয়ার চেষ্টা স্থগিত করল। দুঃখের কথা কি আর কোমরে ভাই, আসলে সত্যি কথা বলতে এই বাড়িতে আমার কোনো দামই নাই। আমি কিছু করলেই আমার হাত খরচের টাকা দেওয়া বন্ধ। আর রিয়ানি যা কিছুই করুক, তার কোনো বিচার নেই। যাজ্ঞা সেসব কথা। তারপর রিয়াকে নিয়ে কলেজে পৌঁছালাম। লাঞ্চের সময় রিয়া ওর বান্ধবীদের সাথে চলে গেল, আর আমিও হারামিগুলোর সাথে আড্ডা দেওয়ার জন্য কলেজ ক্যাম্পাসে চলে গেলাম। কিরে, তোকে আজ কেমন শুকনো শুকনো লাগছে কেন? আর বলিস না রে ভাই, এই রিয়ানের জ্বালায় তোর এই ভদ্র আর ইনোসেন্ট বন্ধুটা এক্কেবারে শেষ। কথাটা বলার সাথে সাথেই সব হারামিগুলো হাসতে হাসতে একেবারে মশগুল গ্রহ হয়ে যাওয়ার অবস্থা। এক বালতি রাগ মাথায় লইয়া বললাম, ওই, তোরা আমার এই দুর্দশা দেখে মজা নিচ্ছিস? আরে দাঁড়া দাঁড়া, আর একটু হেসে নেই। তুই
ভদ্র আর ইনোসেন্ট। শালা হারামি, রিয়া তো তোকে সহ্য করে, আমি ওর জায়গায় থাকলে তোরে প্রতিদিন নিয়ম করে কেলাইতাম। এ ভাব লয়, দেখিস তোর জামাইয়ে তোরে রোজ কেলাইবে। এই শোন, আমার জামাই আমারে কেলাইবে না, শুধু ভালোবাসবে। আর তোর কপালে তো বিয়াই নাই। ওই বেশি পাকনামি করলে তোর ছোট বোনটারে লইয়া ভাগা দেবো কিন্তু। আমার বোনরে তোর কাছে বিয়া দিমু না। এই তোরা থামবেই? আরে বেটা থামাইলি কেন? ফ্রিতে তামিল মুভির কাহিনী উপভোগ করতেছিলাম, ভালোই তো লাগতেছিল। শালা হারামি, তোরে তামিল মুভির কাহিনী উপভোগ করাইতেছি, কথাটা বইলাই ঢিসুম ঢিসুম, ওই ঢিসুম। ওয়াও ওয়াও। আচ্ছা ভাই, অনেক কাহিনী হয়েছে, চল এবার কিছু খেয়ে আসি, খুব ক্ষুধা লাগছে। তারপর আমরা সবাই উঠে লাঞ্চ করতে যাব। এমন সময় পিছন থেকে কেউ একজন আমার শার্টের কলার ধরে টান মারল। ওই কোন শালায় রে? পিছনে তাকাতেই দেখলাম রিয়া তুই। আরমান, ফুচকা খাবো। না আমি যাবো না, তুই ঝাল বেশি খাস। চল বলতেছি। টাইন্না টিন্না ফুচকাওয়ালার কাছে গেল। মামা, ঝাল দিয়ে 2টা ফুচকা দেন। ফট কইরা ফুচকাওয়ালাকে চোখের একটা ইশারা মারলাম আর কইলাম আমার প্লেটে যেন ঝাল না দেয়, আর রিয়ানির প্লেটে ইচ্ছে মতো ঝাল দেয়। ব্যাস, কাম হইয়া গেল। বাকিটা ইতিহাস। তারপর কলেজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে বিকেলের দিকে আড্ডাখানায় চলে গেলাম। কিরে, চা খাবি? এই যে পাঠক সাহেবরা, আমরা এখন চা খাচ্ছি, আপনারা কি খাবেন? ঢেলে দেই একটু। তারপর চা শেষ করে বন্ধুদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। রাতের খাবার শেষ করে আমার রুমে এসে স্টাডি করতেছি। এমন সময় টুন 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 টুনাটুন, এই রে রিয়ানি কল মারছে। কিরে, এত রাতে কল দিছিস কেন? আরমান, তুই একটু বাইরে আয়। এই তোর মাথা খারাপ হইছে? হ্যাঁ, এখন রাত 12:30 বাজে, আমি আসতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি আয়, খুব আর্জেন্ট। আচ্ছা আসতেছি। বল, কি জন্য ডাকছিস? আমার হাত ধরে টানতে টানতে চল। আরে কই যাব? সাদেকদের বাড়ির আম গাছটা দেখছিস? এগুলো আম ধরছে, চল চুরি করি। কি, এত রাতে আম চুরি করবি? হায় আল্লাহ, আমারে উঠাইয়া নিয়ে যাও। আরে বেটা, এটাই তো চুরি করার পারফেক্ট টাইম, চল। সাদেকদের আম গাছের নিচে গিয়ে। পরিবেশটা কত সুন্দর না? কোনো হইচই আছে? এই তাহারির ডায়লগ রাখ, সাদিককে আর মা টের পাইলে না চিল্লায়া মার্কেট ফাওয়া লইব। আরে বেটা, টের পাবে না, তুই নিচে চুপ মেরে দাঁড়িয়ে থাক, আমি ব্যাগ নিয়ে গাছে উঠতেছি। সাবধানে। 10 মিনিট পর। রিয়া, তাড়াতাড়ি গাছ থেকে নাম, সাদিকের আম্মু টের পেয়ে গেছে। মুহূর্তের মধ্যেই রিয়া গাছ থেকে নেমে আমার হাত ধরে সেই লেভেলের দৌড়। তারপর আমার রুমের পিছন দিকের একটা জানালা থেকে রুমে প্রবেশ করলাম। রিয়ানিরেও একটা হ্যাচকা টান দিয়ে ওই জানালা দিয়েই আমার রুমে প্রবেশ করলাম। কিন্তু দুর্ভাগ্যবশত রিয়া তার শরীরের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আমাকে নিয়ে বিছানায় একেবারে আমার উপরেই পড়ে গেল। তারপর তামিল সিনেমার নায়ক নায়িকাদের মতো দুজন দুজনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়া আস্তে আস্তে আমার মুখের একেবারে কাছে চলে এসেছে, এতটাই কাছে যে আমি ওর প্রতিটা নিঃশ্বাস অবধি অনুভব করতে পারছি। তারপর রিয়া তার নিজের ঠোঁট জোড়া আমার ঠোঁটের ছোঁয়া পেতে যাবে। এমন সময় আমি রিয়াকে এক ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরিয়ে দিয়ে বললাম, রিয়া কি করছিস? মুহূর্তের মধ্যেই পরিবেশটা অন্যরকম রূপ ধারণ করল। রিয়া খাটের একপাশে চুপচাপ হয়ে বসে আছে, আর আমি একপাশে। দুজনের মধ্যে কঠোর এক নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পর রিয়া নীরবতা ভেঙে বলল, আমি যাচ্ছি। বলেই আমার কথার কোনো উত্তরের অপেক্ষা না করে রুমের দরজা খুলে রিয়া তার নিজের রুমে পদার্পণ করল। আমি বিছানায় শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম রিয়া আমার সাথে
এমনটা কেন করতে চাইলো? আমি তো কোনোদিনই ওকে এমন চোখে দেখিনি। তাহলে রিয়া কি আমাকে ভালোবাসে? না না, তা কি করে সম্ভব? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি জানি না। তারপর সকালে রিয়ার ঢাকে ঘুম ভাঙল। আজও তুই আজকেও আমাকে পানি মারছিস? দেখছেন নি কারবারটা? রাতে যে এত বড় একটা কাহিনী ঘটে গিয়েছে তার কোনো প্রভাবই তার মধ্যে উল্লেখ নেই। তো কি করব? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হ, কলেজে দেরি হয়ে যাচ্ছে। তারপর ফ্রেশ হয়ে প্রতিদিনের মতোই কলেজে চলে গেলাম। লাঞ্চের সময় হারামিগুলোর সাথে বসে আড্ডা দিচ্ছি। কি রে আরমান, তুই আজকে এত চুপচাপ কেন? না এমনি। এমন সময় রিয়া এসে, কিরে তোদের সবার কি খবর? ভালো। তোর? ফাটাফাটি। বাবা, আজকে এত খুশি কেন? উমা, তোরা কিছু জানিস না? সবাই এক বস্তা আগ্রহ লইয়া রিয়াকে জিজ্ঞেস করলাম। কই না তো, কি? আরে আগামী সপ্তাহে আমাদের কলেজ থেকে পিকনিকে যাচ্ছে। কি? আরমান কলেজ ছুটি দিয়ে দিছে, চল বাসায় যাব। তারপর হারামিগুলোর কাছ থেকে বিদায় নিয়ে রিয়াকে নিয়ে বাসায় ফিরলাম। রাতে আমার রুমে বসে স্টাডি করছি, এমন সময় রিয়া আমার রুমে প্রবেশ করল। কিরে তুই এত রাতে আমার রুমে? আমার বিছানায় বসে আমার দিকে একটা খাতা এগিয়ে দিয়ে একেবারে গুলুমুলু হয়ে, এই আরমান, অঙ্ক বুঝিয়ে দে না। কিরে আমি স্বপ্ন দেখছি না তো? হাতে একটা চিমটি কাটলাম। না না, আমি তো ঠিকই দেখছি। গলা ফাটিয়ে বললাম, আম্মু গো, আমার রুমে ভূত ঢুকছে। সাথে সাথেই রিয়া আমার মুখ চেপে ধরল আর বলল, পরক্ষণেই আম্মু এসে, না ছোট আম্মু, আমি একটা অঙ্ক বুঝতেছি না, তাই আপনার ছেলের কাছে আসছিলাম অঙ্কটা বোঝার জন্য। কিন্তু আপনার ছেলে কথাটা বলেই ছোট বাচ্চাদের মতো দু হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে রিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, ওলে বাবুলে, কাঁদে না কাঁদে না। এই হারামজাদা, রিয়াকে অঙ্কটা বুঝায় দে। না আম্মু, এইটা রিয়া না, ভূত। দেবো একটা কানের গোড়ায়। ওটা রিয়াই, ভূত হলে ওকে ছোঁয়া যেত না। কথাটা বলেই আম্মু আমার রুম ত্যাগ করলো। কি ব্যাপার, ছোট আম্মু কি বললো সেটা কানে যায় নাই? তাড়াতাড়ি আমার অঙ্কটা বুঝিয়ে দে। অঙ্ক বোঝায় দেব, সমস্যা নেই, কিন্তু একটা বিষয় কিছুতেই আমার মাথায় ঢুকতেছে না। তোকে বড় আম্মু, মানে তোকে এত বকাঝকা করেও একবার টেবিলে বসাতে পারে না, আর সেই তুই কি না নিজের ইচ্ছেতে আমার কাছে আসছিস অঙ্ক বুঝতে? আসছি, আর এখন থেকে রোজই আসবো। হাফা গো, আন্নের দোহাই লাগে, আন্নে আরে আর জ্বালাইয়েন না। ওই নাকামু ছাড়বি নাকি ছোট আম্মুকে ডাকবো? না না, তোর যখন মন চায় তখনই আসবি। গুড বয়। তারপর রিয়াকে অঙ্ক বোঝাতে লাগলাম, কিন্তু রিয়া খাতায় মনোযোগ না দিয়ে এক দৃষ্টিতে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। ওই তুই অঙ্ক রেখে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? আমার ঠেকা পড়ছে। ওই একদম চালাকি করবি না। আমি কোনো চালাকি করতেছি না, চুপচাপ অঙ্কটা বুঝিয়ে দে। অঙ্ক বোঝানো শেষ, যা আমার রুম থেকে ভাগ। কেন রে, তোর রুম থেকে ভাগবো কেন? আমার একেবারে কাছে এসে ফিসফিস করে, কি রে গার্লফ্রেন্ড আছে নাকি, কথা বলবি? দেব একটা কানের নিচে, যা ভাগ, আমি এখন ঘুমাবো। যাচ্ছি যাচ্ছি, এত চ্যাট দেখাতে হবে না। ওফ, এই মেয়ের জ্বালায় আর পারছি না। যেভাবেই হোক এর একটা বিহিত করতেই হবে। যাই, ঘুমিয়ে পড়ি। গুড নাইট। পরের দিন বিকেলের দিকে হারামিগুলোর সাথে আড্ডা দিচ্ছি। কিরে বেটা আরমান, তা পিকনিকে গিয়ে তো আমরা যে যার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবো, কিন্তু তুই কি করবি? তোকে এত করে বললাম একটা প্রেম টেম কর, কিন্তু তোর তো নাকি এসবে কোনো ইন্টারেস্ট নেই। আরে বেটা, সমস্যা কি? আমাদের রিয়া আপু আছে না, আর তাছাড়া রিয়া সাদের তো সামথিং কিছু চলছে।
আর সেজন্যই তো আমাদের হিরো অন্য কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নাই। ওই সোহাগ্যা, মায়ের খাওয়ার শখ হইছে? রিয়া আমার বোন হয়। আরে বেটা, রিয়া তো দেখতে হেব্বি। সোহাগ্যা, মেজাজটা খারাপ করবি না বলে দিলাম। এই তোরা থামবি? সবসময় শুধু ঝগড়া মারামারি এসব চলেই। আচ্ছা বাদে। আর সৈজ্ঞা, সালাম মিনারির জামাই, তুই কথা একটু কম বলবি। তারপর হারামিগুলোর সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে আমার রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় রিয়া আমার রুমে এসে আমার সাথেই বিছানায় শুয়ে বলতে লাগলো, দেখি কি করছিস? তারপর রিয়া আমার এতটাই কাছে চলে আসলো যে ওর শরীর আমার শরীরে বারবার স্পর্শ করছে। আমি মুহূর্তের মধ্যেই উঠে গিয়ে রিয়াকে বললাম, রিয়া, তুই এসব কি করছিস? ওমা, আমি আবার কি করলাম? দেখ রিয়া, তুই এখন আর সেই ছোট নেই। এই যে তুই সারাক্ষণ আমার হাত ধরে টানাটানি করিস, আমি বিছানায় শুয়ে থাকলে তুই আমার সাথে এসে শুয়ে পড়িস। এসব মানুষ দেখলে খারাপ কিছু ভাববে, আর সমাজ এটা ভালো চোখে দেখে না। আরে রাখ তোর সমাজ, আমার যা ভালো লাগে আমি তাই করি। কে কি বললো না বললো এসব দেখার সময় নাই আমার। দেখ রিয়া, তুই বড় হয়েছিস, কয়েকদিন পর তোর বিয়ে হবে, কিন্তু তখন যদি তোর বরপক্ষ এসে তোর এমন ছেলে মানুষগুলো জানতে পারে না, তখন তোর বিয়ে হবে না। ছেলে মানুষই মানে? এই আমি অন্য কোনো মেয়ের সাথে কখনো এসব রং ঢং করছি? যা কিছু করি সব তো তোর সাথেই, আর তুই তো আমার বন্ধু, ভাই, সব কিছু। আর আমি তোর সাথেই এসব করবই। আর তা জেনে যদি কোনো শালায় আমাকে বিয়ে করতে রাজি হয়, তাহলেই আমি বিয়ে করব, না তো ফোট। ছি ছি ছি, নিজের হবু বরকে কেউ শালা বলে? এই প্রথম শুনলাম। শুধু শালা না, রোজ রোজ কেলাবো। তোর কোনো সমস্যা? না রে ভাউ, আমার আবার কিসের সমস্যা? কিন্তু তোর বরটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। ওরে রিয়া রানীর বর, ভাই, তোর যা ইচ্ছা আকাঙ্ক্ষা সব বিয়ার আগেই পূরণ করে নে। বিয়ার পর তোর জীবনে সুখ বইলা আর কিছু থাকবে না রে ভাই। এই মাইয়া তোর জীবন পুরা তেজপাতা কইরা দিব। ওই ফাজলামি ডাকবি? চল, আম্মু খাবার নিয়ে বসে আছে। চল। তারপর খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। আমি খেয়াল করলাম রিয়া কিছুক্ষণ পরপরই কেমনভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমিও ফট কইরা জিব্বা বাইরে কইরা একটা ভেঙচি কেটে দিলাম। মুহূর্তের মধ্যেই ওই ডাইনিটা ওর পায়ের নখ দিয়ে আমার পায়ে সজোরে আঘাত করলো। আমি গলা ফাটাইয়া চিৎকার করে উঠলাম। কি ব্যাপার, কি হয়েছে? নিজেকে একটু সামলে নিয়ে বললাম, কই কিছু না তো। খেয়াল করলাম সবাই আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে, আর রিয়ানিটা, হারামজাদিটা মুচকি মুচকি হাসতেছে। কেমনটা লাগে? কি ব্যাপার, তোমরা খাচ্ছ না কেন? তারপর সবাই এক বালতি রহস্য মাথায় লইয়া আবারও খাওয়া শুরু করলো। সবার যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, তখন আমিও সুযোগ বইঝা রিয়ানিরে পাকনামির ফলটা দিয়া দিলাম। সাথে সাথেই রিয়া গলা ফাটাইয়া বলল, ও মা গো! সবাই আবারও খাওয়া দাওয়া রেখে হা হয়ে আছে। আরমান, কি হচ্ছে এসব? কখনো এ চিৎকার মারছে তো কখনো ও চিৎকার মারছে। আরে বেটা তুই খা, ওসব কিছু না। খেয়াল করলাম রিয়ার আব্বু কখনো আমার দিকে আবার কখনো রিয়ার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। এই রে, কাম সারছে। বড় কাকু মনে হয় কাহিনীটা বুঝেই ফেলছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ স্টাডি করে তারপর ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আমাদের কলেজ থেকে পিকনিকে যাওয়ার দিনটা সিলেক্ট হলো। ভোরে কাপড় চোপড় গুছিয়ে রেডি হয়ে নিলাম। রিয়াকে ডাক দিলাম, রিয়া, তোর হইছে? একটু দাঁড়া, আসতেছি। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। রিয়া আমার কাছে এসে চল। আমি রিয়ার দিকে তাকাতেই পুরো হা হয়ে গেছি। রিয়া আজকে শাড়ি পরেছে, তাও আবার ব্ল্যাক, আমার পছন্দের কালারটা। আমি তো রিয়ার দিকে তাকিয়েই আছি আর বস্তার উপরে বস্তা ক্রাশ খাইতেছি। আর তখনই রিয়া
আমি রিয়ার দিকে তাকাতেই পুরো হা হয়ে গেছি। রিয়া আজকে শাড়ি পরেছে, তাও আবার ব্ল্যাক, আমার পছন্দের কালারের। আমি তো রিয়ার দিকে তাকিয়েই আছি আর বস্তায় বস্তায় ক্রাশ খাইতেছি। কিরে এমন ভাবে তাকিয়েছিলে কেন? এই রে, কাম সারছে না, মানে আচ্ছা আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। চল। তারপর সোজা কলেজ, কলেজ থেকে চট্টগ্রাম। চট্টগ্রামের বাসিন্দারা আপনাদের এলাকায় আইয়া পড়ছি, কমেন্টে দাওয়াতটা দিয়ে দিয়েন। বাস থেকে নেমে কিছু বিখ্যাত স্থান পরিদর্শন করে শেষ বিকেলের দিকে একটা নদীর ধারে একা একা বসে আছি। তখন মনের দুঃখে গান গাইতেছি। বন্ধু আমার গফ লইয়া টাঙ্কি মারে বইয়া বইয়া, দুঃখের ঠেলায় কাইন্দা ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আরে আপনারা কি ভাবছেন পিনে কি গেলাম? আরে না, ফ্রেন্ডদের সাথে মজা মাস্তি করব। আর তা না করে আমি একা একা নদীর ধারে বসে প্রেম না কইরা বিরহে গান গাইতেছি। ভাইরে, দুঃখের কথা কি আর কমো। আসলে আমার যাদের সাথে মজা মাস্তি করার কথা ছিল, ওই হারামেগুলা সব কয়টায় গার্লফ্রেন্ড নিয়েই আছে। আমার কান্দন হইতেছে, আর কইতে পারম না। আমি হতভাগা সিঙ্গেল, তাই একা একাই সময় পার করতেছি আর কবিতা আবৃত্তি করতেছি। সকালে উঠিয়ে আমি জোরে জোরে চিল্লাই, 18 বছর বয়সেও আমার গার্লফ্রেন্ড নাই, কিল্লাই কিল্লাই কিল্লাই। এই যে আপনারা আবার সত্যি মনে করেন না, কিন্তু আমার বয়স 18 বছর, এটা শুধু গল্পেই। আর আমি তো এখনও পিচ্ছি একটা পোলা। পরক্ষণেই কয়েকটা মেয়ের খিলখিল হাসির শব্দে পিছনে ফিরে তাকালাম। আরে আল্লাহ রে, আমি এসব কি দেখতেছি? মা গো মা, কি আর কমো, ভাঙ্গাচুরা গাড়িও আজকে আটা ময়দা মাইখা একদম একেবারে BMW হয়ে গেছে। আর আমি এইগুলার দেখাই বস্তার উপর বস্তা ক্রাশ খাইতেছি। ওই তুই এখানে একা একা কি করছিস? ভাই রে, হারামিগুলা আমার এখানে একা রাইখা তারা তাদের গার্লফ্রেন্ডের সাথে কোলাকুলি করতেছে। ওই তোর লজ্জা করে না? তোর বন্ধুরা সবাই জিএফ জোগাড় করে ফেলছে আর তুই এখনো সিঙ্গেলই মরছিস। আফারে, তোর তো অনেক সুন্দরী সুন্দরী বান্ধবী আছে, তুই তাদের মধ্যে থেকে শুধু আজকের জন্য আমাকে একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দে না। মুহূর্তের মধ্যেই ময়দা সুন্দরীগুলোর হাসির খিলখিল শব্দে আমার কান ফাইটটা যাওয়ার অবস্থা। আর রিয়া তো রেগে মেগে একেবারে শেষ। ওই তিথি, তুই পারলে এই হাদারামের গার্লফ্রেন্ড সেজে থাক, আমার পক্ষে সম্ভব না। ওকে মাই ডিয়ার আপ্পি, আপনি এখানে একা একা বসে বাদাম খান, আমি আমার গফদেরকে নিয়ে একটু ঘুরে আসি। যা না যা। কথাটা বলেই এক বস্তা রাগ লইয়া রিয়া ওই স্থান ত্যাগ করলো। তারপর আমিও বস্তার বস্তা খুশি মন লইয়া একেবারে বাহুবলী সিনেমার নায়কের সৈন্যদের মতো এক গাট্টি গফ লইয়া সেই লেভেলের হাঁটা দিলাম। হারামিগুলোর সামনে গিয়েই গফগুলোর সাথে আলগা পিরিত দেখাইতে লাগলাম, আর হারামিগুলোও হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর সব হারামিগুলারে একটা দর্শন দিয়া আমরা একটা নিরাপদ জায়গায় বসে আড্ডা দিতে লাগলাম। পরক্ষণেই কোত্থেকে যেন ফট কইরা সব হারামিগুলা আমার সামনে এসে হাজির। আমিও এক বদনা ভাব লইয়া কইলাম, কি চাই? দোস্ত, এটা ইম্পর্টেন্ট কথা ছিল। আরে বেটা, দেখছিস না হিরো এখন ব্যস্ত আছে, যা পরে আসিস। ভাইরে, খুব জরুরি, তাড়াতাড়ি চল, নয়তো। আবে ওই, নয়তো কি? মুহূর্তের মধ্যেই সব হারামিগুলা আমাকে আলগিয়ে তাহলে এইভাবে তুলে নিয়ে যাব। ওই আমাকে ছাড় বলতেছি। তারপর হারামিগুলা আমাকে আমার অস্থায়ী গার্লফ্রেন্ডদের কাছ থেকে নিরাপদ দূরত্বে নিয়ে সব হারামিগুলা আমার হাত পা টিপতে লাগলো। দোস্ত, আমি তো আমার গল্পের সাথে থাকাকালীন অন্য কোনো মেয়ের দিকে তাকাইতে পারি না, আর তুই এতগুলো গপ একসাথে নিয়ে ঘোরস। ভাইরে, কি এমন করস? আমাকে বল না প্লিজ। তুই আমার গরু, থুকু গুরু। ভাই বল না, কিভাবে এতগুলো গপ একসাথে জোগাড় করলি? আচ্ছা, এই কাহিনী।
ওই শালারা, তোদের গার্লফ্রেন্ড রাইখা আবার গার্লফ্রেন্ড খুঁজিস? বাইরে এক জিনিসের কত ভালো লাগে। ওকে, সব কিছুই বলবো, কিন্তু আমার যে এখন খুব ক্ষুধা লাগছে। ভাই তুই যা খাইতে চাস সব খাবি, চল হোটেলে চল। তারপর হোটেলে গিয়ে পেট ভৈরা খাইয়ে টাইয়া বাইরে আসতেই, ভাই এবার বল না, এত মায়া থাক একসাথে কেমনে পাঠাইলি? ওইগুলো আমার অস্থায়ী গার্লফ্রেন্ড, কথাটা বইলাই খেই চাদর। অস্থায়ী গপ মানে? আমি তো কিছু বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তারপর পিকনিক শেষ করে নারীর টানে বাড়ি ফেরার আব্বা আমার টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে দিলাম একখান ঘুম। পরের দিন কলেজে যেতেই, ওই দেখ, রিয়ার হবু বর আসছে। ওই রিয়ার হবু বর কে? আরে বেটা, রিয়া আপু আমাদেরকে তোদের লটর পটরের কথা সব বলে দিচ্ছে। ওই রবিল্লা, একদম বাজে কথা বলবি না, বলে দিলাম। তলে তলে টেম্পো চালাও, আমরা বললেই হরতাল। ওকে ফাইন, আমি রিয়াকেই জিজ্ঞেস করে নিচ্ছি, যদি তোদের কথা মিথ্যা হয় তো আমি তোদের খবর করে ছাড়ব। তারপর সোজা ক্লাসে চলে গেলাম। লাঞ্চের সময় রিয়া আসতেই, চল বাসায় যাব। কি ব্যাপার, কিছু হয়েছে? আগে বাসায় চল, সব বুঝতে পারবি। তারপর রিয়াকে নিয়ে বাসায় ফিরে আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে রিয়াকে বললাম, রিয়া ছাদে আয়। কথাটা বলেই আমি ছাদে চলে গেলাম। কিছুক্ষণ পরপরই রিয়া এসে, তুই রিমার কাছে কি বলছস? না মানে, না মানে কি? বলেছি যে আমরা দুজন দুজনকে পছন্দ করি। শুধু এতটুকুই? আর বলছি আমরা দুজন দুজনকে ইয়ে করি। ওই সোজাভাবে বল। ভালোবাসি। ঠাস। রিয়া তার গালে হাত দিয়ে আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। ওই, আমি কখনো তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি? আমার তো তোর প্রতি কোনো ফিলিংসই কাজ করে না। আরমান, আমি তোকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না। আমার কাছে এসে আমার গালে হাত রেখে, কেন কেন তুই আমাকে ভালোবাসিস না? আমার মধ্যে কি এমন কমতি আছে? দেখ, তুই দেখতে অনেক সুন্দরী, স্মার্ট, তাই তোর পিছনে অনেকগুলা ছেলে ঘোরাঘুরি করে। তাই বলে এটা ভাবিস না যে আমিও ওসব ছেলেদের মতো। আমি তোকে ওসব ছেলেদের মতো ভাবি না, আর ওই জন্যই তো আমি তোকে এতটা ভালোবাসি। দেখ, তোর প্রতি আমার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করতো, কিন্তু তখন বুঝতে পারি নাই যে আমি তোকে ভালোবেসে ফেলেছি। কিন্তু ওই দিন পিকনিকে যখন তিথি আমার উপস্থিতিতে তোকে টাচ করছিল, তোর সাথে জিএফের অভিনয় করছিল, বিশ্বাস কর আমি তখন ওই দৃশ্যটা নিতে পারছিলাম না। তারপর আমি অনেক ভাবলাম, আমার মনকে বারবার প্রশ্ন করলাম, কিন্তু প্রতিবারই একটা উত্তরই পেলাম যে তোকে ভালোবাসি। দেখ, এইসব ঢং রাখ, নয়তো আমাদের মধ্যে যেই ভাই বোনের সম্পর্কটা আছে না, আমি ওটাও কিন্তু ভুলে যাব। কথাটা বলেই আমি ছাদ থেকে নেমে আসতে লাগলাম। ঠিক তখনই রিয়া আমাকে বলে উঠল, দেখ আরমান, আমি তোকে অনেক বেশি ভালোবাসি, আর সেই ভালোবাসাটা তোকে অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই কখনোই সেটা বুঝতে চাসনি। কিন্তু আমার একটা কথা শুনে রাখ, তুইও একদিন এই আমাকে ভালোবাসবি, আর সেদিন আমিও তোকে ঠিক এভাবেই ফিরিয়ে দেব। আর তখন তুই বুঝতে পারবি কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয়। কথাটা বলেই রিয়া তার চোখ মুছতে মুছতে তার রুমে চলে গেল। যা যা, তোর এই আশা কোনো দিনও পূরণ হবে না। রাতেই বিছানায় শুয়ে আছি আর রিয়ার কথাগুলো ভাবছি। আচ্ছা, রিয়া যা বলল তা কি কোনোদিনও সম্ভব? কিন্তু আমি তো রিয়াকে কখনোই এমন চোখে দেখি নাই। আরে ধুর, আমিও শুধু শুধু এসব ভাবছি কেন? আমি তো রিয়াকে ভালোই বাসি না, আর এটা কোনোদিনও সম্ভব না। কিন্তু তার কথাগুলো আমাকে এত ভাবাচ্ছে কেন? একটা মুহূর্তের জন্য কেন তার সেই কথাগুলো ভুলতে পারছি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই আমি অবাক হয়ে গেলাম।
মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখি 10টার উপরে বেজে গিয়েছে। তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠেই আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু, রিয়ানি কই? আমাকে আজকে ডাকেনি? ঠিক তখনই আমার মনে হলো, রিয়ার সাথে তো কালকে ও তো আমাকে আর ডাকতে আসবে না। কি ব্যাপার, থামলি কেন? তুমি আমাকে ডেকে দাও নাই কেন? কেন? ডেকে দেওয়ার মানুষের কি হাতে কি ঝগড়া হয়েছে? আজব, ও কেন প্রতিদিন আমাকে ডেকে দেবে? তুমি ডেকে দিতে পারো না? কেন? এত বড় হয়েছিস, নিজে থেকে উঠতে পারিস না? আম্মু, তুমি তো জানো আমি নিজে থেকেই উঠতে পারি না। আমি বলি কি, তোমার এই ছেলেটাকে বিয়ে দিয়ে দাও, তাহলে বৌমাই প্রতিদিন কান ধরে ঘুম থেকে উঠাবে। আম্মু, ওই লোকটা কিন্তু তোমার এত ভালো ছেলেটাকে অপমান করতেছে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাদের বাড়িতে যে জিনিসটা আছে ওইটাকে তো কোনো মেয়ের বাবাই তার মেয়ে দিবে না। আব্বু, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ধ্যাত, ভালো লাগে না এসব। তারপর ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা না করেই ছাদে গিয়ে বসে আছি। এমন সময় রুবেলের কল রিসিভ করতেই, কিরে আরমান, তুই কলেজ আসলি না কেন? না মানে এমনি। এমনি মানে? রিয়াকেও দেখলাম একা একাই কলেজে আসলো, কোনো সমস্যা? আরে না, তেমন কিছু না। ও আচ্ছা আমি রাখছি, ক্ষুধা লাগছে, খাবো। ওকে, বাই। তারপর ছাদ থেকে নেমে খাবার টেবিলে বসে, আম্মু, ও আম্মু, ক্ষুধা লাগছে তো। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। দেখেছেন নি কারবারটা? আমি যে এখনো নাস্তাই করিনি, সে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ তাই তো, রিয়া আমাকে একদিন ডেকে দেয় নাই, আমি ঘুম থেকে উঠতে পারি নাই, আমাকে খাবার খাওয়ার জন্য ডাকে নাই, আমি সঠিক সময়ে খেতেও পারলাম না, কলেজেও যেতে পারলাম না। রিয়াকে ছাড়া তো আমার জীবন একেবারেই অগোছালো। আরে ধ্যাত, ওসব ব্যাপার না। আমিও এখান থেকে নিজে থেকেই ঘুম থেকে উঠে পড়ব, নিজে থেকেই কলেজ যাব। আমিও দেখিয়ে দেব আমি কারো সাহায্য ছাড়াই চলতে পারবো। ব্যাস, যেই ভাবা সেই কাজ। রাতে খাবার শেষ করে ঘুমানোর আগে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরে অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সবার আগেই খাবার টেবিলে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পরপরেই রিয়ার আব্বু আর আমার আব্বু খাবার টেবিলের কাছে এসে আমাকে দেখেই রিয়ার আব্বু হাঁ হয়ে দাঁড়িয়ে গেলেন, আর আমার আব্বু তো ভূত ভূত বলতে বলতে এক দৌড়ে আম্মুর কাছে চলে গেল। আম্মুর কাছে যেতেই, এই কি হয়েছে? আগে খাবার টেবিলে চলো। তারপর আম্মু, রিয়ার আম্মু, আব্বু সবাই একসাথে এসে আমাকে দেখে সার্কাস দেখার মতো তাকিয়ে থাকলো। এই, তোমরা সবাই এমন সার্কাস দেখার মতো করে আমার দিকে তাকিয়ে আছো কেন? না, আরমামের ছোট ভাই, মঙ্গল গ্রহের এলিয়েন। এই বাড়িতে দেখছি নিজেকে একটু চেঞ্জ করাও যাবে না। খাবার খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পরেই রিয়া আসলো, তারপর চেয়ারে বসেই খাওয়া শুরু করলো। যা শালা, আমি যেখানে বসে আছি তার কোনো রেসপন্সই নাই। আমার খাওয়া শেষ করে আমি উঠে চলে আসব। কিরে বাবা, এখন আমার দিকে তাকাচ্ছে না। তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বাসার সামনে এসে দেখি রিয়া আমার অনেক আগে থেকেই বাসার সামনে দাঁড়িয়ে আছে। তারপর একটা রিক্সা আসার সাথে সাথেই রিক্সায় উঠে চলে গেল। আমার দিকে তাকালো না পর্যন্ত। আর কথা বলা তো দূরেই থাক। আমি কলেজে যেতেই, কি রে আরমান, তুই এক রিক্সায় আর রিয়া এক রিক্সায়, কি ব্যাপার, ঝগড়া টগড়া করছিস নাকি? আরে বেটা না, কিন্তু কেন যেন কালকে থেকে রিয়া আমার সাথে কথা বলছে না, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। দোস্ত, আমার মনে হয় তুই হয়তো এমন কিছু করছিস যাতে রিয়া অনেক কষ্ট পেয়েছে। দোস্ত, রিয়া কিন্তু তোকে অনেক লাভ করে, ওর মতো মেয়ে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। এই, তুই পাগল হয়ে গেছিস? আর ওর মেয়ে পাওয়া জীবনে সবচেয়ে দুঃখের ব্যাপার। তোর মনে আছে কিছুদিন আগে তোর শখের ফোনটা চুরি হয়ে গেছিল?
আর তখন তুই অনেক কষ্ট পেয়েছিলি, কারণ তোর আব্বু বলছিল 6 মাসের আগে তোকে আর কোনো ফোন কিনে দিবে না। আর তখন রিয়া তোর নিজের গলার চেন বিক্রি করে তোকে আবার সেই সেম ফোনটাই কিনে দিয়েছিল। হোয়াট? কিন্তু তোরা তো বলছিলি ওইটা তোরা সবাই মিলে কিনে দিছস। কারণ রিয়া সত্যিটা বলতে বারণ করছিল। শুধু এতটুকু শুনেই থমকে গেলি? এমন কতবার যে তোকে রিয়া নিজের বিপদে পড়ে তোকে সেভ করেছে সেটা তো রিয়া ছাড়া আর কেউ জানে না। কারণ রিয়া এই বিষয়গুলো কাউকে জানতে দেয় না। তোর খেয়াল ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামে তুই টুকি মানে নকল করেছিলি, কিন্তু স্যার সেটা বোঝার আগেই তুই সেটা নিচে ফেলে দিচ্ছিলি। পরে স্যার ওই টুকির হাতে লেখা মিলিয়ে তোকেই দোষী সাব্যস্ত করে অফিসে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে তোকে তারা নির্দোষ বলে ছেড়ে দিয়েছিল, কারণ সেই দোষটা অন্য কেউ তার নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল। কিন্তু সে কে ছিল? আমি অনেকবার চেষ্টা করেছি যে ওই মানুষটা কে সেটা জানার জন্য, কিন্তু কেউই নাকি তাকে চিনতে পারে নাই। চিনতে পারে নাই না? উনি সবাইকে মানা করেছিল তোর কাছে যেন তার পরিচয়টা কেউ না দেয়, কিন্তু আমি তার পরিচয়টা এখন দিয়ে দিচ্ছি। ওটাও রিয়াই ছিল। ওদের কথাগুলো শুনে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এটা কি করলাম? আমি রিয়াকে চিনতে পারলাম না। হারমান, তুই সত্যিকারের ভালোবাসার মানুষটাকে চিনতে পারলি না। আমার সত্যিকারের ভালোবাসার মানুষটাকে চিনতে পারলাম না। না না, আমি একদম ঠিক করিনি। আর মুহূর্তের জন্য দেরি না করে রিয়ার কাছে চলে গেলাম। দুর্ভাগ্যবশত আমি রিয়ার কাছে পৌঁছানোর সাথে সাথেই ক্লাসে স্যার প্রবেশ করলেন। রিয়ার দিকে তাকিয়ে দেখি ও চুপচাপ হয়ে বসে আছে। ক্লাস বারবার তাকাচ্ছি, ওর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পেরে উঠছি না। এমত অবস্থায় কিছুক্ষণ চলার পর ক্লাসের স্যার বিষয়টা লক্ষ্য করে। আরমান, কি সমস্যা কি তোর? না, কিছু না। তাহলে ওকে বারবার ডিস্টার্ব করতেছো কেন? সরি স্যার। বসো। যাক বাবা, ক্লাসটা শেষ হয়েছে, এখন রিয়ার সাথে কথা বলা যাবে। রিয়া, আমার ভুল হয়ে গেছে, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দে। রিয়া প্লিজ, চুপ করে থাকিস না, কিছু তো বল। তারপর রিয়া তার ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আমিও ওর পিছন পিছন বেরিয়ে পড়লাম। রিয়া কলেজ থেকে বেরিয়েই একটা রিকশায় উঠে পড়ল। রিয়া প্লিজ দাঁড়া, শুধু একটাবার আমার সাথে কথা বল। রিক্সা চালককে উদ্দেশ্য করে, মামা আপনি যান। আর আমি অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। প্রায় 15 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছি, কোনো রিক্সাও পাচ্ছি না। তারপর বাধ্য হয়ে হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর একটা রিক্সা পেলাম। তারপর বাসায় পৌঁছেই রিয়ার আম্মুকে জিজ্ঞেস করলাম, বড় আম্মু, রিয়া কোথায়? কি বলছেন? আমার অনেক আগেই কলেজ থেকে বেরিয়ে গেছে। রিয়াকে একটা কল দেন তো। তারপর রিয়ার আম্মু রিয়াকে কল দিল। কল রিসিভ করে, আম্মু আম্মু আমি তো শপিং এ আসছিলাম। আচ্ছা আম্মু। ও একা একা শপিং এ গেছে? হয়তো। ওনাকে কিছু বুঝতে দিলাম না। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। একা একা বসে আছি আর ভাবছি রিয়া আমার সাথে কথা কেন বলতেছে না। প্রায় আধা ঘন্টা পর রিয়া ছাদে এসে, কি রে, কলেজে এমন করছিলি কেন? তুই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিস কেন? না, আমি তোর সাথে কথা বললে তো তুই বিরক্ত হোস। আমি আর কাউকে বিরক্ত করতে চাই না। ওই, আমি কখন বলছি যে তুই আমার সাথে কথা বললে আমি বিরক্ত হই? আচ্ছা ওসব কথা বাদ দে, এখন বল তুই কলেজে কি বলতে চাইছিলি? 1 মিনিট দাঁড়া, আমি আসতেছি। কই যাস? আসতেছি, একটু ওয়েট কর। তারপর ছাদের গোলাপ গাছ থেকে একটা গোলাপ ফুল নিয়ে
রিয়ার কাছে এসে হাঁটু গেড়ে বসে ওকে বলতে লাগলাম, রিয়া, আমি এতদিন শুনেছি কেউ বড় ধরনের কোনো পণ্য করলে আর প্রতিদিন নাকি উপরওয়ালা এই পৃথিবীতেই দিয়ে দেয়, কিন্তু আমি জানি না আমি কোন পণ্যের বিনিময়ে তোর মতো একটা মেয়েকে আমার জীবনে পেয়েছি। রিয়া, তুই যখন আমার সাথে সারাক্ষণই কথা বলতি, ঝগড়া করতি, তখন আমার খুব বিরক্ত লাগতো, কিন্তু তুই যখন আমার সাথে কথা বলা ঝগড়া করা বন্ধ করে দিলি, তুই নিজেও জানিস না আমি তোর সেই বিরক্তিগুলো কতটা মিস করেছি। রিয়া, তুই ছাড়া এই আরমান অসম্পূর্ণ। তুই কি এই ছেলেটাকে সম্পূর্ণ করবি? রিয়া, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? রিয়া কিছুক্ষণ চুপ থেকে তারপর ছাদ থেকে চলে যেতে লাগলো। আমি রিয়ার হাত ধরে আমার একেবারে কাছে টেনে নিয়ে বললাম, রিয়া প্লিজ, তুই আর রাগ করে থাকিস না। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুই আমায় মেনে নে। রিয়া, তুই কেন এত জেদ ধরছিস? আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। আরমান, আমার রিলেশন আছে। আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে রিয়াকে বললাম, রিয়া তুই 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 মিথ্যা বলতেছিস? না, আমি যা বলছি সত্যিই বলছি। আমি যেদিন তোকে প্রপোজ করেছিলাম তার 2 দিন আগে রোহান আমাকে প্রপোজ করে, কিন্তু আমি ওনাকে না বলে দিয়েছিলাম। পরের দিন উনি আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু আমি তখনও ওদেরকে না বলে দেই। পরে আমার আর তোর আব্বু রোহানের প্রস্তাব না বলে দেওয়ার কারণ জিজ্ঞেস করেন, আর আমিও তখন তাদের মুখের উপর বলে দিয়েছিলাম যে আমি তোকে ভালোবাসি আর বিয়ে করলে তোকেই করব। আর তখন তোর আব্বু বলেছিল যে আমি যে তোকে ভালোবাসি সেটা তুই জানিস কি না, কিন্তু তুই তো জানতি না। আমি ওটা ওনাদেরকে বলে দিয়েছিলাম। পরে তোর আব্বু বলল তোকে জানানোর জন্য, আর তুই যদি রাজি থাকিস তাহলে তোর কাছে আমাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু তুই তো রাজিই হচ্ছিলি না। তারপরও আমি ওনাদেরকে অনেকবার বুঝাইছি যে আমি তোকে ছাড়া ভালো থাকতে পারবো না, কিন্তু ওনারা আমার কোনো কথাই শোনেননি। রোহানের সাথে আমার বিয়ে পাকা কথা দিয়ে দিছে। তোর বিয়ে হয়ে যাচ্ছে, তোকে বরপক্ষ দেখতে আসলো, অথচ আমি কিছুই জানি না। বরপক্ষ যখন এসেছিল তখন তুই বাসায় ছিলি না, আর পরে তুই বললি যে তুই আমাকে ভালোবাসিস না। তাই আমি সবাইকে মানা করেছিলাম যেন আমার বিয়ের কথাটা তোকে কেউ না জানায়। আরমান, আরমান, তুই আমাকে ভুলে যা। কথাটা বলেই রিয়া কান্না করতে করতে ছাদ থেকে নিচে নেমে গেল, আর আমি ছাদেই ধপাস করে বসে পড়লাম। এটা আমার সাথে কি হয়ে গেল? আল্লাহ, এতদিন শুনতাম ভালোবাসার মানুষটাকে হারিয়ে গেলে নাকি খুব বেশি কষ্ট হয়, কিন্তু কখনো ভাবিনি যে কষ্টটা এতটা বেশি হবে। নিতে পারছিলাম না। অন্যদিকে রিয়া নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে সবার আড়ালে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। প্রায় 2 ঘন্টা পর নিজেকে কিছুটা স্বাভাবিক করে ছাদ থেকে নেমে আসলাম। বিকেলের দিকে রুমে এসে শুয়ে আছি, এমন সময় রুবেলের কল। বল। বলবো মানে? কয়টা এখন আড্ডাখানে আসিসনি কেন? কটা বাজে? তোরা আড্ডা দে রে ভাই, ভালো লাগছে না। কি ব্যাপার, তোর শরীর খারাপ? তোর কণ্ঠ এমন লাগছে কেন? না, তেমন কিছু না। আচ্ছা, আমি তো বাসায় আসতেছি। আচ্ছা, আয় 10 মিনিট পর। কিরে, এই অবেলায় শুয়ে আছিস? তোর তো জ্বরও নেই। কিরে, রিয়ার সাথে কিছু হয়েছে? কি ব্যাপার, কিছু বলছিস না কেন? রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার কথাটা শোনার সাথে সাথেই রুবেল যেন আকাশ থেকে পড়ল। তুই কি বলছিস? যা শুনেছিস তাই হচ্ছে। আগামী সপ্তাহেই রিয়ার বিয়ে। তা তুই বসেছিস কেন? তুই রিয়াকে বলেছিস যে তুই রিয়াকে ভালোবাসিস? বলছি, কিন্তু এখন আর ওর পক্ষে কিছুই করা সম্ভব না। আচ্ছা, আমি আঙ্কেল আন্টিকে বুঝায় বলতেছি। না, ওনারা তো আমাকে রিয়ার মাধ্যমে আগেই জিজ্ঞেস করেছে আমি রিয়াকে পছন্দ করি কিনা, কিন্তু আমি তো তখন রাজি ছিলাম না। কিন্তু তুই তো এখন রাজি আছিস, আমি আঙ্কেল আন্টিকে বলে দিচ্ছি। কথাটা বলেই আব্বু আম্মুকে কথাটা জানানোর উদ্দেশ্যে রুবেল উঠে গেল। আমি রুবেলের হাত ধরে ওকে আটকিয়ে বললাম, রুবেল প্লিজ,
তুই এ ব্যাপারে আব্বু আম্মুকে কিছুই বলিস না। আমি কষ্টের কারণটা তো আমি নিজেই। তো তুই নিজে যে কষ্ট পাচ্ছিস। কথাটা বলার পরপরই রুবেল আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে থাকে, আরমান তুই কেন এমন করছিস? আরে বোকা, এসব কিছু না, কয়েকদিন হয়তো একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চল, বাইরে থেকে একটু বেরিয়ে আসি, তোর ভালো লাগবে। চল। অন্যদিকে রিয়ার সাথে যা ঘটছে, রাত 9:30, রিয়ার ফোনে রোহানের কল। রিয়া প্রথমবার কলটা রিসিভ করেনি, রোহান আবার কল করলো। রিয়া এবার কল রিসিভ করলো। না, ভালো আপনি, কিন্তু আপনি আসলে তো ভালো হতো। প্রয়োজন হলে আমরা কালকের পরের দিন শপিং করি। আচ্ছা আমি রাখছি। তারপর রুবেলের সাথে অনেকক্ষণ ঘুরলাম, আড্ডা দিলাম। প্রায় রাত 11টার দিকে রুবেলকে বিদায় দিয়ে একটা ফার্মেসিতে গিয়ে কিছু ঘুমের ওষুধ নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরতেই দেখি আব্বু আম্মু দুজনেই এখনো আমার অপেক্ষায় বসে আছেন। এই আরমান, তুই কি আর শুধরাবি না? কয়টা বাজে খেয়াল আছে? এখন তো বাসায় আসার সময় হলো। থামো তো, ওকে খাবার দাও। আমার ক্ষুধা নেই, কথাটা বলেই আমি আমার রুমে চলে আসলাম। বিছানায় ঘড়ির কাঁটায় রাত 2:30 বাজে, এখনও ঘুম আসছে না। বিছানা থেকে উঠে টেবিলে রাখা ঘুমের ওষুধগুলো সব একসাথে খেয়ে ফেললাম। 2 মিনিট পরেই প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। সহ্য করতে পারছিলাম না, মনে হচ্ছিল আমার মাথায় কেউ বিষাক্ত কিছু দিয়ে আঘাত করেছে। কোনো মতে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিলাম। ব্যথাটা যেন ক্রমশ বেড়েই চলেছে। হঠাৎ করেই আমার মুখ দিয়ে অনবরত বমি আসা শুরু করলো। প্রচণ্ড ক্লান্তিতে কখন যে ওয়াশরুমের মধ্যেই পড়ে গিয়ে ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই। সকালে কারো ঝাঁকুনিতে চোখ খুললাম, দেখি আম্মু আর আম্মুর পাশেই আব্বু, রিয়ার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আর রিয়া দরজার সামনে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। চোখের কোণে এক ফোঁটা জল আসতেই সাথে সাথে ওর হাত দিয়ে মুছে ফেলল। কি ব্যাপার আরমান, তুই এখানে কেন? কি ব্যাপার, কিছু বলছিস না কেন? আমি জানি না, রাতে মাথা ব্যথা উঠেছিল, পরে চোখে মুখে পানি দেওয়ার জন্য ওয়াশরুমে এসেছিলাম, তারপর আর কিছু খেয়াল নেই। আচ্ছা বাবা, গোসল করে নে। আচ্ছা। তারপর গোসল সেরে নাস্তা করে আমার রুমে এসে ফেসবুকে ঘাটাঘাটি করছিলাম। এমন সময় আমার রুমে রিয়া প্রবেশ করলো। কিছু বলবি? তো বল। আমার সাথে একটু শপিং এ যেতে পারবে? কেন, রোহান ভাইয়া যাবে না? না। আচ্ছা তুই যা, আমি রেডি হয়ে আসছি। রিয়া কেমনভাবে যেন আমার দিকে তাকিয়ে বলল তারপর ও আমার রুম ত্যাগ করলো। বিকেলে ড্রাইভারের পাশের সিটে আমি আর রিয়া, রিয়ার আম্মু আর আমার আম্মু পিছনে গিয়ে বসলেন। না না বড় আম্মু, আমি এখানেই ঠিক আছি। তারপর গাড়ি স্টার্ট করলো। শপিং মলে পৌঁছে তাদের কথা মতো আগে শাড়ির দোকানে প্রবেশ করলাম। রিয়ার আম্মু আর আমার আম্মু শাড়ি পছন্দ করতে লাগলেন, আর রিয়া বরাবর। আমি বিষয়টা বুঝেও এড়িয়ে গেলাম। ঠিক তখনই রিয়া বড় আম্মু আর আমার আম্মুকে বলল, আচ্ছা যা। তারপর রিয়া আমাকে নিয়ে গহনার দোকানের সামনে দিয়ে বাইরে চলে যাচ্ছে। ঠিক তখনই আমি বললাম, রিয়া কই যাচ্ছে? চুপচাপ আমার সাথে চল, কোনো কথা বলবি না। আজব, আমরা বাইরে কেন যাচ্ছি? বললাম না কোনো কথা বলবি না। তারপর রিয়া আমাকে নিয়ে শপিং মলের বাইরে গিয়ে, তুই কেন এমন করছিস? ও মা, আমি আবার কি করলাম? তুই রাতে এতগুলো ঘুমের ওষুধ খেয়েছিস? কে বলেছে তোকে? সকালে ছোট আম্মুর চিৎকারে আমি ওয়াশরুমে গিয়ে দেখি তুই ওয়াশরুমের ফ্লোরে পড়ে ঘুমিয়ে আছিস। আমার তখনই সন্দেহ হয়েছিল যে তুই হয়তো রাতে উল্টাপাল্টা কিছু খেয়েছিস। পরে আমি তাড়াহুড়ো করে তোর রুমে যাই, তোর রুমের দরজা খোলা ছিল
আর ফ্লোরে এক পাতা ঘুমের ট্যাবলেট পড়া ছিল, যার পুরোটাই খালি। আহ, ঘুম আসছিল না, চল শপিং শেষ করতে হবে, এমনিতে অনেক লেট হয়ে গেছে। তারপর আমি শপিং মলে ঢোকার জন্য যেই না পা বাড়ালাম, ঠিক তখনই রিয়া আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। রিয়া, কি করছিস এসব? আমার কাঁধের উপর মাথা রেখে। তুই আমাকে কথা দে, তুই আর এসব উল্টাপাল্টা কিছু খাবি না। রিয়া, এটা পাবলিক প্লেস, প্লিজ আমাকে ছাড়, লোকে খারাপ কিছু ভাববে। আমি তোকে জড়িয়ে ধরলে লোকে খারাপ কিছু বলবে, সেটা তোর খেয়াল আছে? কিন্তু তুই যে উল্টাপাল্টা খেয়ে নিজেকে শেষ করে দিচ্ছিস, সেটা তোর খেয়াল হয় না? আমি তো 2 দিন পরে চলে যাব, কিন্তু তোর কিছু হয়ে গেলে তোর আব্বু আম্মু, আমার আব্বু আম্মুকে কে দেখবে? ওরা কাকে নিয়ে বেঁচে থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি আর এসব খাবো না, এবার হ্যাপি? সত্যি বলছিস তো? সত্যি। চল, এবার দেরি হয়ে যাচ্ছে। তারপর রিয়াকে নিয়ে শপিং মলে ঢুকে শপিং শেষ করে বাসায় ফিরলাম। দেখতে দেখতেই রিয়ার বিয়ের দিনটা খুবই নিকটে চলে এলো। ঘড়ির কাঁটা রাত 10টা। রাত পেরোলেই রিয়া নামক মেয়েটা আমার থেকে অনেক অনেক দূরে চলে যাবে, অন্য কারো হয়ে যাবে সে। রুমের দরজাটা বন্ধ করে বসে বসে এসব কথাই ভাবছিলাম। আচমকা খেয়াল করলাম কোনো কারণ ছাড়াই আমার চোখ দুটি দিয়ে বৃষ্টির মতো জল পড়ছে। আজব তো, আমি তো কান্না করছি না, তাহলে আমার চোখে জল কেন? ভীষণ কষ্ট হচ্ছিল। জন্মের পর থেকে যাকে ছাড়া কখনো একটা দিনও কাটায়নি, আর এখন তাকে ছাড়া দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি কিভাবে কাটাবো? না, নিজেকে আর পারছিলাম না। একসময় রিয়াকে দেওয়া সেই কথাটা উপেক্ষা না করেই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাজারে পৌঁছে কয়েক প্যাকেট সিগারেট আর কিছু ঘুমের ওষুধ নিয়ে বাসায় ফিরলাম। তারপর প্রায় রাত 12টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে আসলাম। নিজের এই করুণ দশা দেখে নিজেরই খুব হাসি পাচ্ছে। কেন আমি আগে রিয়াকে ভালোবাসতে পারলাম না? কেন কেন কেন? নিচে আমাদের সকল আত্মীয় স্বজনরা উল্লাসে মেতে আছে, আর আমি অদম ছাদে বসে বসে সিগারেট ধরাচ্ছি। নিজেকে খুব খুব বেশি অসহায় মনে হচ্ছিল। 2 হাতে 2টি করে একসাথে মোট 4টা সিগারেট ধরালাম। নিকোটিনের এই বিষাক্ত ধোঁয়ায় এই অবুঝ ছেলেটা ভিতরে প্রথমবার প্রবেশ করতেই কাশতে কাশতে চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে। তবুও থামিনি, পাগলের মতো একটার পর একটা সিগারেট ধরিয়ে বিষাক্ত ধোঁয়াগুলোকে আপন করে নিয়েছি। কাছে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করার মতো ক্ষমতাটাও যেন হারিয়ে ফেলেছি। চোখগুলো নিজের অনিচ্ছা সত্ত্বেও আস্তে আস্তে করে বন্ধ হয়ে যেতে লাগলো, আর আমি গভীর ঘুমে তলিয়ে যেতে লাগলাম। জানি না এই ঘুম আর ভাঙবে কিনা, ভোরের আলোটা আবার দেখতে পাবো কিনা। সকালে রিয়ার চিৎকারে ঘুম ভাঙল। রিয়া আমাকে মারতে শুরু করলো আর বলতে লাগলো, মরার খুব শখ হয়েছে না? হ্যাঁ, আমি তোকে এখন মেরে ফেলবো বলেই কান্না করে দিল। আমি শুধু এক দৃষ্টিতে রিয়ার দিকেই তাকিয়ে আছি। আমি এমন করে মানা করার পরেও কেন করলি এমন? ভীষণ কষ্ট হচ্ছে রে, আমার চোখ দিয়ে বৃষ্টির মতো জল ঝরছে আর ঠোঁট জোড়া অনবরত কাঁপছে। তোকে ছাড়া কখনো তো থাকেনি। রিয়া, শেষবারের মতো আমাকে একটাবার জড়িয়ে ধরবি? আর তো কখনো তোকে জড়িয়ে ধরতে পারবো না। কথাটা আগেই রিয়া আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। এর আগে আমি নিজে থেকে কখনো রিয়াকে ছুঁয়েও দেখিনি, কিন্তু আজ আমি নিজেকে সামনে রাখতে পারলাম না। খুব শক্ত করে রিয়াকে জড়িয়ে ধরলাম। দুজনার চোখ দিয়েই অজস্র জল গড়িয়ে পড়ছে। রিয়ার চোখের জলে আমার টি শার্টের পিছনের অনেকটা অংশ ভিজে গিয়েছে। আমি রিয়াকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু রিয়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হো হো করে কেঁদে দিল। কিছুক্ষণ পর, রিয়া ছাড়, অনেক সময় হয়ে গেছে, তোকে নিচে না পেলে আবার সবাই খোঁজাখুঁজি করবে। রিয়া আমাকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আম্মু, তুমি
বড় আম্মু, আমি আমি ঠাস। রিয়ার আম্মু আমাদের দুজনকেই থাপ্পড় মারলো। আম্মু, আম্মু ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। আমি 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 জানি না। বড় আম্মুকে থামিয়ে দিয়ে বললাম, না বড় আম্মু, ওনারা আর এখন মানবে না, আর আঙ্কেল আব্বু এটা মানবেন না। তুমি তাদেরকে কিছু বলো না। বড় আম্মু, আমি আর রিয়া যখন আমাদের পরিবারের জন্য আমাদের ভালোবাসা জলাঞ্জলি দিতে পেরেছি, তাহলে তুমি কেন পারবা না? মুহূর্তের মধ্যেই বড় আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তারপর শাড়ির আঁচল দিয়ে মুখ আড়াল করে ছাদ থেকে নেমে যাওয়ার সময় পিছনে ফিরে তাকিয়ে বললেন, তোরা পালিয়ে যা। তারপর উনি নিচে নেমে গেলেন। আমিও ছাদ থেকে নেমে যাওয়ার জন্য যেই না পা বাড়ালাম, ঠিক তখনই রিয়া খপ করে আমার হাতটা ধরে ফেলে। আমি রিয়ার দিকে তাকাতেই রিয়া বলে ওঠে, চলো না আরমান। কোথায়? দূরে কোথাও, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। বলে একটা চুমু দিয়ে। না রে, আমি আমার ভালোবাসার মানুষটার গায়ে কলঙ্কের দাগ লাগাতে চাই না। কথাটা বলেই আমি নিচে চলে এলাম। কিছুক্ষণ পর রিয়াও নিচে চলে এলো। প্রায় 12টার দিকে বরপক্ষ আমাদের বাসায় প্রবেশ করলো। আর তখনই কোত্থেকে যেন রুবেল, ইকবাল, সোহাগ আর রিমা এসে হাজির। ওরা আমার কাছে এসে বলতে লাগলো, কিরে আরমান, কেমন আছিস? ভালো, তোরা? কারো মুখে কোনো কথা নেই। আচ্ছা, তোরা এত লেট করলি কেন? কিছুক্ষণ পর রিয়াকে বধূ সাজিয়ে বিয়ের আসরে বসালো। সবাই বিয়ের আসরের কাছে গিয়ে দাঁড়ালাম। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বলো মা কবুল, বলো মা কবুল। রিয়া চুপ হয়ে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। ওর চোখ দুটো পানিতে টলমল করছে। তারপর যেই আমি মাথা ঝাঁকিয়ে রিয়াকে কবুল বলার জন্য হ্যাঁ সম্মতি প্রদান করলাম, ঠিক তখনই রোহান ভাইয়া বিয়ের আসর থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। সবাই অবাক হয়ে রোহান ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আর তাদের মধ্যে কেউ কেউ নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করলো, কি ব্যাপার, জামাই বিয়ের আসর ছেড়ে উঠে পড়ল কেন? ওমা, এসব কি হচ্ছে? তারপর রোহান ভাইয়া আমার কাছে এসে আমার কাঁধের উপরে হাত রেখে বলতে শুরু করলেন, নিজেকে কি ভাবো? খুব বড় হয়ে গেছো? ভাইয়া এসব কি বলছেন? কথাটা শুনেই আমি হারামিগুলার দিকে তাকাতেই সব কয়টা বুকে হাত বেঁধে নিচের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই আমার পিঠে কারো হালকা ছোঁয়া অনুভব করলাম। তাকিয়ে দেখি রিয়ার আব্বু। আরমান, তুমি শুধু আমাদের সম্মানের কথাটাই ভাবলে, নিজের কথাটা একবারের জন্যও ভাবলে না? দোষটা তো আমারই ছিল। না, এখানে তোমার কোনো দোষ নেই। আসলে এই ঘটনাটা আমাদের সবার সাথেই ঘটে। আমরা কখন যে কাকে কিভাবে ভালোবেসে ফেলি সেটা আমরা নিজেও জানি না, কিন্তু সে ভালোবাসাটা আমরা তখনই উপলব্ধি করতে পারি যখন আমাদের সেই ভালোবাসার মানুষটা আমাদের থেকে দূরে চলে যায়। আর আমরা তখন বুঝতে পারি যে তাকে ছাড়া আমাদের জীবনটা কতটা মূল্যহীন। দেখো আরমান, আমি জানি তুমি রিয়াকে কতটা ভালোবাসো, আর রিয়াও তোমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। সেটা আমার থেকে তুমি বেশ ভালো করে জানো। আঙ্কেল, আপনি? তুমি কি ভাবো আমরা তোমাদের কোনো খোঁজ খবর রাখি না? তুমি যেদিন ঘুমের ওষুধ খেয়ে ওয়াশরুমে পরেই ঘুমিয়ে গিয়েছিলা, ওই দিনেই আমরা বুঝে গিয়েছিলাম যে তুমি রিয়াকে কতখানি ভালোবাসো। কিন্তু আমার আব্বু বলছিল যে এটা নাকি শুধুমাত্রই তোমার আবেগ, আসলে তোমার নাকি ফ্যামিলির প্রতি কোনো কেয়ার নেই, আর সেই জন্যই এসব উল্টাপাল্টা করতেছ। আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে, আই এম সরি, আমি এতদিন আমার ছেলেটাকে চিনতে পারিনি। আব্বু, এসব কি বলছো? আব্বুকে ছেড়ে হারামিগুলোর কাছে গেলাম।
সবগুলা নিচের দিকেই তাকিয়ে আছে। আমি সবগুলাকে একেবারে জড়িয়ে ধরে বলতে লাগলাম, তোদের জন্যই মনে হয় আমার জীবনটা ধন্য। আমি সত্যি খুবই ভাগ্যবান যে তোদের মতো বন্ধু পেয়েছি। আর বাস্তবে তো আমার কোনো বন্ধুই নাই। হয়েছে, আর গলাতে হবে না। আগে বিয়ের আসরে গিয়ে রিয়াকে আমাদের ভাবিবা না। কবুল কবুল কবুল। যাক বাবা, ভালোই ভালোই বিয়েটা সেরে ফেললাম। হ্যালো জনগণ, আমাদের জন্য দোয়া কইরান কিন্তু। রাত 12টায় ছাদে আমি আর হারামিগুলা। দেখ ভাই, বিশ্বাস কর আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এসব ঢকবাজিতে কাজ হবে না, পকেটে যা আছে বের কর। দেখ, তোরা আর একবার আমার কাছে টাকা চাইলে আমি কাইন্দা দিব কিন্তু, ওয়া ওয়া কইরা। ওই মামু, এইসব ন্যাকামিতে আর কাজ হবে না, বুঝছো? তারপর অনেক ন্যাকামি কাহিনী কইরাও আমার পকেটখানা আর বাঁচাইতে পারলাম না। মনে পকেট ফাঁকা হওয়ার কষ্ট আর এক বদনা ভয় লইয়া বাসর ঘরের দরজায় দাঁড়িয়ে আছি। এমন সময় হারামিগুলো আমাকে ধাক্কা দিয়া বাসর ঘরের ভিতরে ঢুকাইয়া দিল আর দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। আমিও মনে মনে এক বালতি সাহস জোগাড় কইরা ঠাসঠুস 2টা কাশি মারলাম। সাথে সাথেই রিয়া বিছানা থেকে নেমে আমার পায়ে ধরে সালাম করতে লাগলো। আমিও ফট কইরা রিয়ার মাথায় হাত রেখে বললাম, বেঁচে থাকো বাচ্চা, বেঁচে থাকো। ওই আলো, তুই আমাকে কি কইলি? সরি, বউ বলতে গিয়ে বাছা বলে ফেলেছি। ইয়ার্কি মারছিস? তোর আজকে বিড়াল মারা বন্ধ। না। এই একদম ন্যাকামো করবি না। কথাটা বলেই রিয়া বিছানা থেকে একটা বালিশ আর চাদর ফ্লোরে ছুঁড়ে মারল। তারপর অনেক ঠেলাঠেলি কইরাও কোনো লাভ হইল না। শেষে ফ্লোরেই ঘুমাতে হলো। ভোরের আলো ফুটতেই ঘুমটা ভেঙে গেল। উঠতে যাব, ঠিক তখনই আমার বুকে ভারী কিছু অনুভব করলাম। খেয়াল করে দেখি রিয়া নিষ্পাপ বাচ্চাদের মতো গুটিসুটি মেরে আমার বুকে ঘুমিয়ে আছে। আমি আলতো করে ওর কপালে একটা সুখের পরশ সেঁকে দিয়ে চো করে ওকে কোলে নিয়ে ফ্লোর থেকে তুলে বিছানায় শুয়ে দিলাম আর তল মারার কাজটা সেরে ফেললাম। ওই মেয়েরা, এখন আর কি দেখতেছেন? হ্যাঁ, জানগা, মুভি শেষ, টাটা।